নমস্কার। শিশু শ্রম এই কথাটি যখন আমরা শুনি বা কোথাও যখন আলোচনায় থাকি তখন অনেকগুলো দৃশ্যপট আমাদের চোখের সামনে ভেসে ওঠে। 12ই জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস, তাকে নিয়ে আজ আমরা আলোচনায় থাকব। আমরা যেখানে অঙ্গীকারবদ্ধ যে শিশুদেরকে একটি নতুন ভবিষ্যৎ, সুরক্ষিত ভবিষ্যৎ দেব, সেখানে শিশু শ্রম কতটা আমাদের অন্তরায় হয়ে দাঁড়ায় তাকে নিয়ে আজ আলোচনা। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের মধ্যে রয়েছেন জয়েন্ট লেবার কমিশনার স্যার শ্রী বিনয় ভূষণ দাস। নমস্কার স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে দূরদর্শনে আজকের এই স্টুডিওতে। প্রথম যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে শিশু শ্রম বিরোধী দিবস। এটা নিয়ে যখন আমরা কথা বলতে বসি তখন সর্বপ্রথম যে প্রশ্নটি আমাদের মাথায় আসে, আমাদের ভারতবর্ষে এই শিশু শ্রমের জন্য প্রধানত যে কাজগুলিতে শিশুদেরকে ইনভলভ করা হয় সেগুলো কি কি? নমস্কার, আমি আজকে এই বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবসে আমাদের শ্রম দপ্তরের পক্ষ থেকে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাই এবং পাশাপাশি এই একটা বার্তা দিতে চাই, আপনারা প্রত্যেকেই সুনাগরিক হিসাবে শিশু শ্রম থেকে কোনো শিশুকে শ্রমের কাজে নিয়োগ থেকে বিরত থাকবেন এই আশা রাখি। এখন আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি। অ্যাকচুয়ালি ভারতবর্ষের কৃষি প্রধান দেশ, তো সেখানে 60% রুরাল এরিয়া গ্রামীণ অঞ্চলে 60% শিশু শ্রম থাকে কৃষি এগ্রিকালচার সেক্টরে। তাছাড়া বিশেষ করে মেয়েরা গৃহস্থলীর কাজে শিশু শ্রমিক হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া রিসেন্ট ট্রেন্ড ফাস্টফুডের দোকান, রেস্টুরেন্ট এবং মেকানিকের দোকানে বিভিন্ন এই সমস্ত শপসগুলিতে শিশু শ্রম দেখা যায় বেশিরভাগ। তো তারপরে বলবো বেশিরভাগ এগ্রিকালচার সেক্টর এবং গৃহস্থলীর কাজও থাকে। আমরা এই যে বিষয়টা রয়েছে, আপনি যেটা বললেন, আমরা এখনকার যে ট্রেন্ড রয়েছে বিভিন্ন রেস্তোরাঁয় আমরা দেখি শিশুদেরকে কাজ করানো হচ্ছে, এই যে এগুলোর একটা মূল কারণ তো নিশ্চয়ই থাকে। একটা কি মূল কারণ হতে পারে আমাদের ভারতবর্ষে বিশেষ করে? দেখুন, এই শিশু শ্রমের পেছনে মূল কারণ হচ্ছে আর্থসামাজিক কারণ। দারিদ্রতা একটা অন্যতম কারণ। তার পাশাপাশি সচেতনতার অভাব এবং সামাজিক বৈষম্য, এই সমস্ত বিষয়গুলি আছে। তো দারিদ্রতা যদি দূরীকরণ না করা যায়, পাশাপাশি সামাজিক যে প্রোটেকশনগুলি বা সমাজ কল্যাণ প্রকল্পগুলি যদি ওই ভালনারেবল ফ্যামিলি যেগুলি আছে ওদের কাছে পৌঁছে না দেওয়া যায়, তাহলে এটা রোধ করা খুবই কষ্ট হবে। তো এর পেছনে মূল আর্থসামাজিক এবং সচেতনতার অভাব, সেটা আমি একদম আর্থসামাজিক এবং সচেতনতার অভাব। তাহলে এই দুটোকে যখন পাশাপাশি আমরা দাঁড় করিয়ে দিই, তাহলে আমরা বলতে পারি এগুলোকে আমরা দূরীকরণ করার জন্য কি কি পন্থা নিতে পারি? প্রথম একদম প্রাথমিকভাবে আমরা যেটা ভাবি, দেখুন দুটো ওয়ে আছে। একটা হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্কে কাজ করা, তার জন্য আইন আছে, আইনের শাস্তিবিধানের প্রভিশন আছে। আরেকটা আছে যে সোশ্যাল প্রোটেকশন বা সামাজিক যে স্কিমগুলো পৌঁছে দেওয়া। তো আমি এই প্রসঙ্গে বলবো 6th গ্লোবাল কনফারেন্স অন এলিমিনেশন অফ চাইল্ড লেবার গেছে। এবার 2026 আমাদের যে থিম, রেড কার্ড টু চাইল্ড লেবার, ফেয়ার প্লে টু চিলড্রেন অ্যান্ড ডিসেন্ট ওয়ার্ক ফর অ্যাডাল্ট, এই হচ্ছে থিম। তো সেখানে ইউনিসেফ এবং আইএলও মেইন এমফাসিস করেছে যে গভর্নমেন্টগুলি বিভিন্ন রাষ্ট্রকে যে আপনারা সোশ্যাল সিকিউরিটি বাড়ান, পাশাপাশি লিগেল যে এনফোর্সমেন্ট সেগুলি করতে হবে। এট দ্য সেম টাইম যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, জনগণের মধ্যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেটা ছড়িয়ে দিতে হবে, যাতে আমাদের সবার মধ্যে একটা মানবিক মূল্যবোধ থাকে এবং আমরা সবাই এই কোনো শিশুকে, যখন এই কোমলমতি শিশুরা বিদ্যালয়ে পড়াশোনা করবে এবং শৈশবে তার বৌদ্ধিক বিকাশ ঘটবে, এই সময় যাতে কোনো শিশুকে আমরা কোনো শ্রমের কাজে না নিযুক্ত করি। একদম আমাদের দায়িত্বটা আমাদের সাথে সাথে আমাদের গোটা সমাজের উপর পড়তে যায় যখন এই কথাগুলো আসে। তবে এই জন্য কিন্তু বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে। এই যে শিশু শ্রম বিরোধী পূর্ণাঙ্গ আইনটি কি? শিশু শ্রম বিরোধী পূর্ণাঙ্গ আইন যেটি আছে, দি চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1986, এই অ্যাক্ট অনুসারে 18 বছরের নিচে সকল ধরনের পেশা ও প্রক্রিয়ায় কোনো শিশুকে কাজে লাগানো যাবে না। আচ্ছা। এবং এই ক্ষেত্রে শাস্তির বিধানও রয়েছে।
তাহলে এই আইনের মধ্যে, এই আইনের আয়ত্তায় যদি আমরা দেখি, তাহলে তো শিশু শ্রমিকদের একদম ভীষণ সুন্দরভাবে সুরক্ষা দেওয়া হয়েছে। তবে নিশ্চয়ই এই আইনের কিছু ব্যতিক্রম রয়েছে, সেই ব্যতিক্রমগুলি কী রয়েছে? ব্যতিক্রমগুলি বেশি কিছু না, শুধুমাত্র স্কুল পরবর্তী সময়ে মানে পড়াশোনার ফাঁকে বা পড়াশোনার পরে পারিবারিক অঝুঁকিপূর্ণ কাজে পরিবারকে সাহায্য করা, আচ্ছা, কোনো পরিবারের কোনো প্রতিষ্ঠানে সাহায্য করা, এবং অডিও ভিজুয়াল মানে বিনোদন শিল্পে শিশু শ্রমিক হিসাবে তাও শর্ত সাপেক্ষে, যেখানে কোনো ঝুঁকি থাকবে না এবং মানে একটা সুন্দর পরিবেশ থাকবে, সেখানে শিশু শিল্পী হিসাবে কাজ করতে পারবে। এটা হলো ব্যতিক্রম। আচ্ছা, মানে যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেগুলো আমাদের শিল্পীরা যারা কাজ করছেন, তো সুতরাং শিশু শিল্পী হিসেবে তাদের কাজ করার কাজ করতে পারবে, তো সেখানে এই ব্যতিক্রমগুলি রয়ে গেছে। এবার যে কথাটি আমরা আসি, যে সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের ক্ষেত্রে। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আমাদের এই যে 18 বছরের বয়সের কম যে শিশুরা রয়েছে, তাদের বিরুদ্ধে কি ধরনের এমন নিষিদ্ধ আছে যেগুলো করা যাবেই না? সংবিধানের, আমাদের ভারতের সংবিধানে সেফগার্ড দেওয়া আছে, 24 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে 18 বছরের নিচে কোনো শিশুকে শ্রমের কাজে নিয়োজিত করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং কোনোভাবেই করা যাবে না। বাহ, তাহলে এই যে ব্যাপারগুলো আমরা চলে আসি, তাহলে একদিকে হচ্ছে আমাদের শিশু শ্রম বিরোধী আমাদের যে আন্দোলনটা, মানে আমাদের সকলের জন্যই সেটা ভীষণভাবে প্রয়োজন। আমরা যদি সকলে মিলে কাজ করি তাহলে একমাত্র এটা আটকানো সম্ভব। এবারে এর পাশাপাশি যে কথাটা চলে, মানে সমান্তরালভাবে যে কথাটা চলে, সেটা হচ্ছে শিশুদের তাদের এডুকেশন বা তাদের শিক্ষার অধিকার। এই আমাদের সংবিধানে সেখানেও নিশ্চয়ই শিক্ষার অধিকার হিসেবে কিছু বলা হয়েছে। আমাদের সংবিধান, ভারতের সংবিধান একটা অনবদ্য সংবিধান, সমস্ত কিছু কভার করে। সেখানে মানে 21 ক ধারা অনুচ্ছেদে বলা আছে যে 18 বছর বয়স অবধি অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে রাষ্ট্র, এবং সমস্ত শিশুদের পড়াশোনার ব্যবস্থা রাষ্ট্র করতে বাধ্য। তো সেটা হচ্ছে আমাদের 21 ক অনুচ্ছেদে, মানে এটা বাধ্যতামূলক। তুমি চাও যদি তাহলে তোমার পড়াশোনা করতে হবে, যদি না চাও তাহলেও করতে হবে, এবং এটা বাধ্যতামূলকভাবে সংবিধানে বলা হয়েছে। একটা ভীষণ সুন্দর দিক। এবং শিশু শ্রম বিরোধী আইনে আপনি একটু আগে বলছিলেন যে শাস্তির বিভিন্ন ধরনের প্রাবধান রয়েছে, এগুলো কি রয়েছে? দেখুন, আমরা আমাদের ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যেটা চেয়ারম্যান আমাদের মাননীয় জেলা শাসক। এর মধ্যে আমরা বিভিন্ন অভিযান করি, বিভিন্ন জায়গায় যখন আমরা খবর পাই যে কোনো শিশুকে শ্রমের কাজে নিয়োজিত করেছে, তো সেখানে প্রথমবারের জন্য যদি কোনো মানে এমপ্লয়ারকে দেখা যায় যে কোনো শিশুকে শ্রমের কাজে নিয়োজিত করেছেন, ওনার শাস্তির বিধান রয়েছে 6 মাস থেকে 2 বছরের জেল, সাথে 20 থেকে 50,000 টাকা জরিমানা। এবং পরবর্তী সময় যদি সেম পাওয়া যায় যে উনি সেম অফেন্স করেছেন, আবারও উনি চাইল্ড লেবার নিয়োজিত করেছেন, সেক্ষেত্রে 3 বছরের জেলের মানে রিপিটেড ভায়োলেশনের জন্য আবার তাকে 3 বছরের জেলের প্রাবধান রয়েছে। আচ্ছা, বাহ, তাহলে আসলে মনিটরিংটাও ভীষণ প্রয়োজন আমার মনে হয়। মানে আমাদের সকলেরই এই কথাগুলো যখনই আমরা বলবো, যখনই কোনো আইন প্রণয়ন হয়, তাকে মনিটরিং বা তাকে একদম ঠিকঠাকভাবে সেভাবে একদম বাস্তবায়িত কীভাবে করা যায় সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হয়। আরেকটি কথা যেটা আছে, আমাদের সর্বোচ্চ আদালত যেটা রয়েছে ভারতের, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আমাদের খুব সুন্দরভাবে কিন্তু শিশু শ্রমিক যারা নিয়োগ করছেন, নিয়োগকর্তাদের বিরুদ্ধে একটা ভীষণ কঠিন একটা আইন বা তারা এনেছে। এটা কি ব্যাপারটা? অ্যাকচুয়ালি একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়েছে, পিআইএল। সেই ক্ষেত্রে মাননীয় সর্বোচ্চ আদালত সারা ভারত সমস্ত রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে যে শিশু শ্রমের ক্ষেত্রে আগে আমরা পেনাল্টি করতাম, শাস্তির বিধান ছিল, কিন্তু এখন হয়তো জিডি এন্ট্রি করা হতো, কিন্তু এখন সুপ্রিম কোর্টের সর্বশেষ যে নির্দেশ, সেই নির্দেশ অনুসারে যদি কোনো এমপ্লয়ার শিশুকে শ্রমিক হিসেবে নিয়োজিত করে, সেক্ষেত্রে উদ্ধারের পর ওর বিরুদ্ধে মাস্ট মামলা করতে হবে, এফআইআর করতে হবে, থানাতে এফআইআর করতেই হবে। আগে হয়তো জিডি এন্ট্রি হতো আর পেনাল্টি হতো বা মানে সিজিএম কোর্টে মামলা হতো, সেটা একটা লং প্রসেস। কিন্তু এখন বলা হয়েছে যে না, প্রথমেই থানাতে ওর বিরুদ্ধে মামলা করতে হবে।
আমাদের আমাদের মনে হয় যে এই কথাটা স্যার বলছিলেন প্রথম থেকেই, যে আমাদের সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, এবং এই যে সচেতন হওয়াটা সেটা আমাদের সামাজিকভাবে কিন্তু আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যায় যে কোনো ক্ষেত্রে, সেটা শিশু শ্রম বিরোধী আইন হোক বা শিশু শ্রমের জন্য যারা নিয়োগ করছেন তাদের বিরুদ্ধে কি কি ধরনের শাস্তির প্রধান রয়েছে, সব কিছু মিলেই এখন যে কথাটা আমার মাথায় এসেছে, একটু আগে আপনি বলছিলেন টাস্ক ফোর্সের কথা, এই যে টাস্ক ফোর্সের মধ্যে কারা কারা রয়েছেন এই শিশু শ্রম বিরোধী আইনে? দেখুন, শিশু শ্রম বিরোধী আইনের মধ্যেই আমাদের টাস্ক ফোর্স গঠনের প্রভিশন রয়েছে। সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকেন, চেয়ারম্যান, সুপারিনটেন্ডেন্ট পুলিশ থাকেন, এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকেন, আমাদের শ্রম দপ্তরের আধিকারিক থাকেন, পাশাপাশি ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার যাকে ডিসিপিও বলা হয় ওনারা থাকেন, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সিডব্লিউসি ওনারা থাকেন, এডুকেশন ডিপার্টমেন্টের লোক থাকেন, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি থাকেন, এনজিওর লোকেরা থাকেন, পাশাপাশি ডিস্ট্রিক্ট অ্যান্টি ট্রাফিকিং ইউনিট ওদের লোকও থাকেন। এটা একটা টাস্ক ফোর্স, যাতে স্ট্রংলি আমরা জিনিসটা এনফোর্স করতে পারি। একদম একদম, এজন্য মানে একটা ভীষণ শক্তিশালী একদম টাস্ক ফোর্স কিন্তু বানানো হয়েছে এই প্রতিটা জিনিসের পদক্ষেপ নেওয়ার জন্য। এবারে শিশু শ্রমের ক্ষেত্রে, শিশু শ্রম বিরোধী আইনের ক্ষেত্রে বা এই ব্যাপারটার ক্ষেত্রে হেল্পলাইন, যতটা জানি আমরা একটা নম্বর রয়েছে, সেই হেল্পলাইন নম্বরটি যদি একটু বলেন। আমি সকলকে অনুরোধ করব, যদি আপনারা আপনার প্রতিবেশী বা আপনাদের চোখে পড়ে কোনো শিশুকে শ্রমের কাজে নিয়োজিত করেছে, আপনারা 1098 একটা হেল্পলাইন আছে, সেই হেল্পলাইনে ফোন করে বলবেন, আপনাদের পরিচয় গোপন থাকবে এবং আমরা তখন সেই শিশুকে রেস্কিউ করব। এবং রেস্কিউ করার পর আমরা কিন্তু সেই শিশুটাকে মানে প্রথমে সিডব্লিউসির মাধ্যমে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে আমরা ওপেন শেল্টারে নিয়ে যাই, যেটা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধীনে রয়েছে। সেখানে সমস্ত ধরনের সুব্যবস্থা রয়েছে, পড়াশোনা, খাওয়া দাওয়া, ফ্রি অফ কস্ট, বিনোদন, হ্যাঁ সেটা রয়েছে। এসি রুমও রয়েছে আমাদের আগরতলা যেটা আছে ওপেন শেল্টার। পরবর্তী সময়ে সিডব্লিউসি চাইল্ড ওয়েলফেয়ার কমিটি নোটিশ ইস্যু করেন, মা বাবাকেও ডাকেন। চাইল্ড ওয়েলফেয়ার কমিটি যদি মনে করেন যে মা বাবা যদি মনে করে যে না, আমি আমার সন্তানকে ফিরিয়ে নিয়ে যাব, ওনারা আন্ডার টেকিং দেন এবং ওনারা ভুল বুঝে যেন আমার সন্তানকে ফিরিয়ে নিয়ে যাব, তাহলে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ওই শিশুকে ওনার পিতামাতার কাছে হ্যান্ডওভার করেন। আর চাইল্ড ওয়েলফেয়ার কমিটি যদি মনে করে যে এই প্যারেন্টস অক্ষম বা সঠিকভাবে দেখাশোনা করবে না, তাহলে ওনারা ওই শিশুকে আমাদের রাজ্যের যে বিভিন্ন হোম আছে, হ্যাঁ মানে হোম আছে, প্রায় 43 হোম আছে আমাদের রাজ্যের বিভিন্ন সাব ডিভিশনে, সরকারি এবং এনজিও পরিচালিত, সেই সমস্ত হোমে প্রেরণ করে, যেখানে ওনারা এই শিশুরা বিনামূল্যে পড়াশোনা, খাওয়া দাওয়া করবে আপ টু 18 ইয়ার্স। আচ্ছা, ইভেন আফটার 18 ইয়ার্স ওর স্কিল ডেভেলপমেন্টের জন্য সেই বৃত্তিমূলক প্রশিক্ষণও দেওয়ার ব্যবস্থা আছে। একদম পরবর্তী প্রশ্ন আমার সেটাই থাকতো, যে যেহেতু সে একটা কাজের সাথে যুক্ত ছিল এবং কিছুটা নিশ্চয়ই অর্থের বিনিময়ে সেই কাজটা করত, এবং তার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে, অনেক সময় পারিবারিক চাপে পড়ে অনেক শিশুদের এই কাজটা করতে হয়, আমাদের যখন আলাদা করে করা হয় বৃত্তিমূলক শিক্ষা তাদের ব্যবস্থা করা হয়, ভীষণ ভালো। এবং তার সাথে সাথে যে কথাটা এবার একদম সরাসরি আপনার কাছে প্রশ্নে চলে আসে, শ্রম দপ্তরের যে বিভিন্ন অভিযান হয় সেখানে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার কি কি সাফল্য রয়েছে? দেখুন, আমরা প্রথমেই বলি, আমরা এনফোর্সমেন্টে বা অপারেশনে বা অভিযানে আমরা যাইনি, কারণ আমরা চেয়েছি আগে সতর্ক করতে। সেজন্য আমরা প্রায় 763টা ইন্সপেকশন করেছি বিভিন্ন জায়গায় এবং সবাইকে প্রথমে সতর্ক করি। এবং তাছাড়াও আমাদের কিছুদিন আগে আমাদের শ্রম দপ্তরের কনফারেন্স হলে আমরা প্রথমে বিভিন্ন ব্রিকলিন ওনার ইটভাট্টায়, যেখানে অনেক সময় ফ্যামিলিরা থাকে, শিশুরা থাকে, সেখানে শিশু শ্রমের একটা প্রবণতা থাকে, সেই ইটভাট্টার মালিকদেরকে ডেকে, ওদের যে অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট সেক্রেটারিকে ডেকে আমরা সভা করি, আইনের প্রভিশন বলি এবং কি শাস্তির বিধান রয়েছে সেটাও বলি এবং ওনাদের নৈতিক দায়িত্ব স্মরণ করিয়ে দিই। এবং পাশাপাশি পরবর্তী দিন আমরা পশ্চিম ত্রিপুরা জেলার, বিশেষ করে আগরতলার যে সমস্ত বাজার কমিটিগুলি রয়েছে, সমস্ত বাজার কমিটির সেক্রেটারি, প্রেসিডেন্ট বা কর্মকর্তাদের আমরা আমাদের কনফারেন্স হলে আমন্ত্রণ করি। সেখানেও ওদেরকে আমরা বুঝিয়ে বলি, ওনাদের নৈতিক দায়িত্ব আছে আপনারা গিয়ে বাজারে ব্যবসায়ীদের বলবেন যে কোনো শিশুকে যাতে শ্রমের কাজে নিয়োজিত না করে এবং কি শাস্তির বিধান রয়েছে সেটাও করি। এর পরবর্তী সময়ে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বিভিন্ন জায়গায় আমরা প্রায় প্রতিষ্ঠা করি। আজকে সকালেও আমি একটা করে এসেছি আমাদের পোলো টাওয়ার্সে, সেখানে গার্জিয়ানরা ছিল, তো সেটা আমরা
মানে আমাদের কন্টিনিউয়াস প্রসেস আমরা এটা করে যাচ্ছি। তাহলে 2025 এবং 26-এর যে অর্থ বছর, সেই অর্থ বছরে এই যে বিভিন্ন অভিযানগুলো রয়েছে, সেই অভিযানের সাথে সাথে অনেকগুলো নিশ্চয়ই মামলাও দায়ের হয়েছে, সেই মোটামুটি সংখ্যাটা যদি একটু বলেন। 3টা মামলা দায়ের করা হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে। আর এফআইআর সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় এসছে, প্রথমেই এফআইআর করতে হবে। এফআইআর করা হয়েছে 3টে। তো আমরা এখন যেগুলি পাবো মানে সেখানে প্রথমেই এফআইআর হবে, পরবর্তী সময়ে যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর অনুসারে এগিয়ে যাবে। আচ্ছা, তাহলে যেটা আপনি প্রথমেই বলছিলেন যে একদম সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া একদম সেই পদক্ষেপ নিয়েছে যে শুধুমাত্র জিডি এন্ট্রি করলেই হবে না, তার বিরুদ্ধে মামলা করতে হবে নিয়োগকর্তাদের বিরুদ্ধে, এবং তার সাথে সাথে নিশ্চয়ই পেনাল্টি আদায় করা হয়। আমি জানতে চাইছি যে 2025-26 যেহেতু আমরা এই অর্থবর্ষে রয়েছি এখনও, তো সেখানে আপনারা কী ধরনের কতটা পেনাল্টি আদায় করতে পেরেছেন এখনো? মানে আমি জাস্ট বলতে চাই, গতকালকে আমরা অভিযানে বেরিয়েছি। গতকালকে মানে 3টে জায়গা থেকে, মানে একটা রেস্টুরেন্ট, একটা মিষ্টির দোকান আর একটা ওয়ার্কশপ, 3টে শিশুকে উদ্ধার করেছি। এর আগে আমরা 13 জনকে, মোট 16 জনকে উদ্ধার করি মানে এই মানে রানিং ইয়ারে। তো সেখানে 60,000 পেনাল্টি আদায় হয়েছে, বাকিগুলি আন্ডার প্রসেস আছে। তো এই 60,000 যে পেনাল্টি, সেটা একটা চাইল্ড ওয়েলফেয়ার ফান্ড হিসাবে থাকে তাদের পুনর্বাসনের জন্য। তো যে সমস্ত মালিক বা এমপ্লয়ারকে আমরা এমপ্লয়ারদের এখানে শিশু শ্রমিক পেয়েছি, ওদেরকে নোটিশ করা হবে সিডব্লিউসির মাধ্যমে এবং পেনাল্টি আদায় করা হবে। পাশাপাশি প্যারালাল ওয়েতে মামলাও চলবে। এই যে শিশু শ্রম এবং এইগুলো যখন আমরা বলি তখন এই যে আপনি বলছেন যে তাদেরকে উদ্ধার করা হয়েছে, তাদেরকে বিভিন্ন হোমে পাঠানো হয়েছে বা বাবা মাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদের সাথে তাদেরকে যদি পাঠানো হয় একটা আন্ডারটেকিং দিতে হয়। এখানে আমার একটা ব্যক্তিগত প্রশ্ন এখানে চলে আসে, সেটা হচ্ছে যে যখন আপনারা শিশুদেরকে উদ্ধার করেন, যে কোনো মিষ্টির দোকান হোক, যেটা আপনি গতকালকে বলছিলেন, সেখান থেকে যখন উদ্ধার করা হয়, সেই বাচ্চাটির সাইকোলজিক্যাল বা মানসিক অবস্থা কেমন থাকে মোটামুটি? দেখুন, তারা কি খুব খুশি মনে আপনাদের সাথে আসতে চায় নাকি ওখানে থেকে যেতে চায়? আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলবো, কিছুদিন আগে একটা কাজল রাখে একটা রেস্টুরেন্ট, সেখান থেকে একটা শিশুকে আমরা আনি। প্রথমে যে আনার সময় সে খুব স্বাভাবিক, হঠাৎ করে কিছুজন লোক যাই, ওকে বলি চলো, সে ভাবে কোথায় নিয়ে যাবে। কিন্তু পরবর্তী সময়ে প্রথমে আসতে একটু ইতস্তত করে, হেজিটেট করে, কারণ ওর মধ্যে একটা ভয় থাকে কি আমি কি কোনো অপরাধ করলাম নাকি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। তো ওকে এনে আমরা আমাদের ওপেন শেল্টারে রেখেছি। কিন্তু আমার একটা কনসার্ন যে একটা বাচ্চাকে এনে রাখলাম, আমি আমাদের ডিস্ট্রিক্ট লেবার অফিসার পার্থবাবু, ওনাকে আমি রোজ পাঠাই গিয়ে যে আপনি দেখে আসুন বাচ্চারা কেমন আছে। তখন উনি একটা ভিডিও করেছেন, ভিডিওটা আমি দেখাতে পারবো না কারণ শিশু শ্রমিকের চেহারাটা আমি দেখাবো না, দেখানো যায় না। তো সেখানে বলছে যে তুমি কেমন আছো? ভালো আছি। ও খেলাধুলা করছিল, তুমি বলছে তুমি কি আবার চপ বাজতে চাও? ও চপ বাজছিল রেস্টুরেন্টে। না, আমি চপ বাজতে চাই না, আমি পড়াশোনা করতে চাই। ও এখন খুব দিব্যি ভালো আছে এবং পড়াশোনা করতে চায়, এবং দেখে আমার নিজে একটা সেলফ স্যাটিসফ্যাকশন যে একটা বাচ্চা মানে যার ভবিষ্যৎ নষ্ট হতে হলো, ওকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে সে খুব খুশি এবং সে পড়াশোনা করতে চায়। এই কথার সাথে সাথে আমি যতটা শুনেছি, আপনিও এমন কিছু লিখে রেখেছেন। আমরা কথায় আবার আলোচনায় যাব, আপনি নিজস্ব একটা লেখা লিখেছেন এগুলি নিয়ে। আমরা সাধারণত চেষ্টা করি যে সরাসরি কিছু কথা বলি, আবার একটু সাহিত্যের মাধ্যমে হলে সেটা আরও বেশি চিত্তগ্রাহী হয়, মানুষ অনেক বেশি ভালো গ্রহণ করেন। সেটা সম্বন্ধে আপনি একটু বলুন স্যার। আচ্ছা, আমি একটা মানে কাল্পনিক একটা লিখেছি। কোনো একটা পরিবার থেকে একটা মেয়ে মানে গৃহস্থলীর কাজে মা বাবা দিয়ে দিয়েছেন কোনো পরিবারের ইয়েতে। তো মেয়ে আর মা বাবার মধ্যে কথোপকথন, তো আমি এত ভালো মানে পড়তে পারি না, তবু আমি একটু চেষ্টা করব। মেয়েটা বলছে, বাবা, ও বাবা, আমি আর যাব না ওই বাসা বাড়ির কাজে, সারাদিন কাজ করায়, বাসন মাজায়, তারপরও কথা বলে বাজে বাজে। মা, ও মা, আমাকে স্কুলে যেতে দাও, আমি পড়তে চাই। দেখো না, আমার সব বন্ধুরা কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যায় রোজ, আর আমি বাসাবাড়ির কাজ করি, মালিকের জন্য পেতে দিই ওদের পাতে ভোজ। জানো, আমাকে সবার শেষে খেতে হয়, যদি খাবার থাকে, তবুও মালিকটা বাজে বাজে কথা বলে কাজের ফাঁকে ফাঁকে। বাবা,
আমাকে আবার স্কুলে যেতে দাও, আমি ভালো করে পড়তে চাই। বাবা বলছে মেয়েকে, মা রে আমার তো এত টাকা নাই। মেয়ে বলছে বাবাকে, বাবা সরকারি স্কুলে পড়লে তো কোনো টাকা লাগে না, উল্টো ভালো করে পড়লে স্টাইপেন্ড পাওয়া যায়, এটা তুমি জানো না? তাছাড়া বাবা সরকারের কত স্কিম আছে, যেমন মিশন বাৎসল্য, তুমি সমাজ কল্যাণ দপ্তরে যোগাযোগ করো, পেয়ে যাবে সাহায্য। করোনা নষ্ট আমার শৈশব বাল্য। ঠিক আছে মা, আজ থেকে তোকে যেতে হবে না বাসা বাড়ির কাজে, তুই আমার চোখ খুলে দিয়েছিস আমি যে কি কাজ করেছি বাজে। কাল থেকে তুই স্কুলে যাবি, পড়বি ভালো করে, তুই আমার পড়ি মা, তোকে যে খুব আদর করি। সেটা একটা কাল্পনিক। তো কারণ আমি এই প্রসঙ্গে বলতে চাই, রাজ্য সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম অনেক আছে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের স্কিম, বাৎসল্য একটা স্কিম আছে সোশ্যাল ওয়েলফেয়ারের। এই ভালনারেবল ফ্যামিলিগুলোকে প্রতি মাসে মানে 4,000 টাকা করে দেওয়া হয়। তো সেটাও আমরা সচেতনতার মাধ্যমে আরও যদি ব্যাপক হারে পৌঁছে দিতে পারি ভালনারেবল পরিবারগুলিতে, তাহলে আমাদের এই শিশুশ্রম মানে আরও এলিমিনেট হবে। আমরা একটা সুন্দর পৃথিবী এই শিশুদের জন্য করতে পারবো। সেটা কি মাসিক নাকি মাসিক? তাহলে মাসিক যদি 4,000 টাকা বাৎসল্য যে স্কিম রয়েছে, আসলে আপনি যেটা বললেন স্যার, এবং প্রথম থেকেই আমরা যে কথাটা আলোচনায় আমাদের ছিল যে যতটা আমরা সচেতন হব, যতটা আমাদের একদম সকলে মোটামুটি জানবো একটা বিষয় নিয়ে, ততটা কিন্তু আমরা এগিয়ে যেতে সক্ষম হব। এবং এই যে শিশুশ্রম বিরোধী ব্যাপারটা, সেখানে কিন্তু আমরা সকলে মিলে কিন্তু একদম নিজেদের মতো করে এখানে পদক্ষেপে কিন্তু আমরা অংশগ্রহণ করতে পারবো। এবারে যে কথাগুলো আমরা চলে আসছে সেটা হচ্ছে বিপজ্জনক পেশা বলতে একটা ওয়ার্ড আমাদের মাথায় আসে। এই বিপজ্জনক পেশা বলতে আমরা কোনটা বুঝবো, বা কোনগুলোকে আমরা বিপজ্জনক পেশার আয়ত্তায় আনবো? মানে সিম্পল, বিপজ্জনক পেশা বলতে যেখানে শিশুর স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ক্ষতির সম্ভাবনা আছে, সেটাই বিপজ্জনক। সেটা যে শুধুমাত্র কোনো বিস্ফোরক বা কারখানা এমন না, ইভেন রেস্টুরেন্টে যে মানে একটা শিশু চপ বা পরোটা ভাজছে, সেটা একটা গ্যাস স্টোভ, সেটাও একটা বিপজ্জনক মানে সেক্টর। তো ঝুঁকিপূর্ণ ক্ষেত্র হচ্ছে যেখানেই শিশুর মানসিক এবং শারীরিক ক্ষতির সম্ভাবনা থাকবে, সেটি আমাদের ঝুঁকিপূর্ণ ক্ষেত্র। একদম। তাহলে এই জায়গাগুলো থেকে আমরা যেন নিজেদেরকে এবং সাথে সাথে আমাদের শিশুদেরকে যেন বাঁচিয়ে রাখতে পারি, এবং এই যে বিভিন্ন স্কিমগুলো আছে গভর্নমেন্টের, সেই স্কিমগুলোর আয়ত্তায় যারা যারা আসছেন তাদেরকে যেন নিয়ে আসা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শ্রম দপ্তর কাজ করে চলছে। হ্যাঁ, আমরা যৌথভাবে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর, শ্রম দপ্তর, জেলা প্রশাসন, CWC, TCPCR, আমরা যৌথভাবে সেটা কাজ করে চলেছেন। এবার আমি একটা কথা বলবো, ধরুন আমি খুব সাধারণ একজন নাগরিক, ভারতবর্ষে তথা ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলায় যদি বলি, তাহলে আমি এই স্কিমগুলোকে আমরা জানি না। আপনারা কি কোনো ধরনের এভাবে কোনো ক্যাম্প বা এগুলো কিছু আয়োজন করেন, যেখানে আমরা সেখানে গিয়ে এগুলো নিয়ে একটু আলাপচারিতায় থাকতে পারবো, একটু শুনতে পারবো, বা অভিযান এগুলো নিয়ে? দেখুন, মানে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলি ম্যাক্সিমাম সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে ইমপ্লিমেন্ট হয়। একবার রুট লেভেলে অঙ্গনাদি, প্রতি পাড়ায় পাড়ায় অঙ্গনাদি সেন্টার আছে, অঙ্গনাদি ওয়ার্কাররা আছে, ওনারা সব এই সম্বন্ধে ভালো করে জানেন। এছাড়া CDPO আছে বা BDOরা আছেন, পঞ্চায়েত সমিতি আছে, গ্রাম পঞ্চায়েত আছে, সেখানে সব সময় গ্রামসভা বা বিভিন্ন আলোচনা সভা হয়, সেখানে স্কিমগুলি সম্বন্ধে আলোচনা হয় এবং জনগণ জানতে পারে। যারা একটু মানে এগিয়ে আসবেন, ওনাদের ক্ষেত্রে এই স্কিমগুলি পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। একদম। তাহলে আজকের এই আলোচনায় আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে বিভিন্ন স্কিম রয়েছে, যেখানে আপনারা কিন্তু সেই আয়ত্তায় যদি আসেন আপনারা লাভবানই হবেন। সুতরাং যখনই আপনি ভাববেন যে আপনার শিশুটিকে কোনো এমন কিছু বিপজ্জনক জায়গায় আপনি পাঠাবেন, তার শুধুমাত্র আর্থ সামাজিক অবনতির জন্য আমরা যেটা করে থাকি সেটার দিকে একটু ধ্যান রাখবেন, এবং ভাববেন যে এই যে বললেন স্যার যে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, সেখানে কর্মীরা রয়েছেন, তারা কিন্তু সবটাই আপনাদেরকে খুব ভালোভাবে স্বচ্ছতার মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেবেন। সুতরাং সেইগুলো বুঝে শুনে এরপর আপনার ভাববেন যে কিভাবে নিজের শিশুটিকে সুরক্ষিত রাখা যায়, তার ভবিষ্যৎটাকে আরও সুন্দর করা যায় শিক্ষা দানের মাধ্যমে, নাকি শুধুমাত্র শিশু শ্রমের দিকে তাদেরকে ঠেলে দিয়ে। অনেক অনেক ধন্যবাদ স্যার, আজকের এই আলোচনায় আপনাকে পেয়েছি এবং বিভিন্ন ধরনের স্কিম নিয়ে আমরা আলোচনায় ছিলাম, বিভিন্ন
দিকগুলো আরও বেশি খুলে গেল। এমন সচেতনতার জন্য এবং আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন, আপনারা কাজ করে চলেছেন, ভালো থাকবেন। এবং আজকের এই অনুষ্ঠান এবং কথা বলা আমরা এখানে শেষ করব, তবে শেষ এটাই নয় যে শিশু শ্রম বিরোধী দিবস যেটাকে আমরা 12 জুন আমরা পালন করি, সেটাকে ছাড়াও প্রতিদিন যেন আমরা সেটাকে নিতে পারি। আপনি যদি কিছু বলতে চান। আমি এটাই বলবো যে যে বয়সে কোমলমতি ছেলেরা স্কুলে পড়াশোনা করবে সেই বয়সে ওদেরকে শ্রমের কাজে নিয়োজিত না করা, কারণ শিশুরা আমাদের রাষ্ট্রের সম্পদ। আমি একটা কথা বলি যে হিউম্যান রিসোর্স যদি মানব সম্পদ সঠিকভাবে বিকশিত না হয়, যতই ইনফ্রাস্ট্রাকচার, যতই রোড, যতই টেকনোলজি হোক, সেটা বিফল হবে। তাই শিশু আমাদের রাষ্ট্রীয় সম্পদ। প্রত্যেক শিশু যাতে প্রস্ফুটিত হয়, সে যাতে ভবিষ্যতে মানে সুনাগরিক হয়, শুধুমাত্র পড়াশোনা শুধুমাত্র চাকরির জন্য নয়, ওর যে মানে দুনিয়াকে বোঝা এবং সব কিছু আত্মোপলব্ধি করা এবং দেশকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং রাষ্ট্র নির্মাণে ওর একটা ভূমিকা রাখা, সেটা তখনই সম্ভব যখন সে পড়াশোনা করবে এবং ওকে আমরা সুন্দরভাবে একটা ভবিষ্যৎ দিতে পারবো। তো সকলকে অনুরোধ করব, সকলে এগিয়ে আসুন, বলুন রেড কার্ড টু চাইল্ড লেবার, এবং কোনো চাইল্ড লেবারের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। ধন্যবাদ। আজকের এই আলোচনা আমরা এখানে শেষ করব। আবারও শিশু সুরক্ষায় এবং শিশু শ্রম বিরোধী এই যে পদক্ষেপে আমরা সকলে মিলে একসাথে জড়িয়ে এই জায়গাগুলোকে আরও বেশি বেশি সুন্দর করে তুলব। নমস্কার।